তোমরা জানো যে আমরা প্রত্যেকে বিশ্ব মহামারীর কবলে। এখন সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তোমরা কিন্তু ক্লাস 11-এর পরীক্ষা শেষ হওয়ার আগেই ক্লাস 12-এ উত্তীর্ণ হয়ে গেছো, কিন্তু প্রত্যেকে বাড়িতে বসে আছো। এইরকম একটা অবস্থাতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে আজকে আমরা এমন কিছু পড়াতে চাই, কিছু জানাতে চাই, যেটা তোমরা বাড়িতে বসে যে অযথা সময়টা নষ্ট হয়ে যাচ্ছে সেই সময়টা যাতে কিছুটা পরিমাণে ব্যবহার করতে পারো। আজকে আমাদের এই ক্লাসটা ভূগোল ক্লাস। আমি ডক্টর সুজীব কর, দক্ষিণ 24 পরগনারই গণিপুর শীতলা হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি আজকে তোমাদের ভূগোলের একেবারে প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি, বাহ্যিক শক্তির ক্রিয়া, এবং তারপরে আমরা চেষ্টা করব যে তার ফলে গঠিত ভূমিরূপ বা সেগুলো যদি কিছুটা পরিমাণে আলোচনা করা যায়। এখন আমাদের কাছে দু ধরনের শক্তি আছে, একটাকে আমরা বলি পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি এবং আরেকটাকে আমরা বলে থাকি বাহ্যিক শক্তি। তোমরা কিন্তু ক্লাস 11-এ যখন পড়াশোনা করেছো তখন অভ্যন্তরীণ শক্তিগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে। কি কি ধারণা হয়েছে তোমাদের? তোমরা দেখেছো যে 5 সংস্থানের শক্তি, 5 সংস্থান কাজ করে। তোমরা দেখেছো যে সমস্থিতিস্থাপকতার শক্তি, সমস্থিতিস্থাপকতা কাজ করে, তার ফলে ভূমিরূপের বিবর্তন ঘটে, ভূ অভ্যন্তর থেকে লাভা নিঃসৃত হয়, তার ফলে ভূমিভাগের বিবর্তন ঘটে। এছাড়া আরও বিভিন্ন ধরনের আলোড়ন, যে আলোড়নগুলো সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা তৈরি হয়ে গেছে। বিখ্যাত বিজ্ঞানী গিলবার্ট তিনি ভূমিভাগের বিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে একটা অদ্ভুত শব্দ চয়ন করেছিলেন। সেই শব্দটা হচ্ছে গ্রেডেশন বা পর্যায়ন। বিষয়টা কি? গিলবার্ট বাস্তবিক ক্ষেত্রে ছিলেন কিন্তু ভূতত্ত্ববিদ। এবারে তিনি ভূতত্ত্ব নিয়ে যখন পর্যালোচনা করছেন তখন গিয়ে তিনি বুঝতে পারলেন যে কোথাও যেন একটা ভূমিরূপের অভ্যন্তরীণ যে গঠন তার সাথে বাহ্যিক শক্তিগুলো ওতপ্রোতভাবে সম্পর্কিত। সেই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি খুব সিম্পল যে বিষয়টাকে এনেছিলেন, ধরো এইটা হচ্ছে আমাদের একটা বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি। এই বৈচিত্র্যপূর্ণ যে ভূপ্রকৃতি তার কোনো কোনো অংশ উঁচু, কোনো কোনো অংশ নিচু, এবং এই উঁচু এবং নিচু এই যে ভূপ্রকৃতির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা কিন্তু তৈরি করেছে ভূ অভ্যন্তরীণ শক্তি। বাহ্যিক শক্তিগুলো কি করে? বাহ্যিক শক্তিগুলো প্রতিনিয়ত এই যে ভূবৈচিত্র্য আছে সেই ভূবৈচিত্র্যকে তারা আস্তে আস্তে ক্ষয় করে ফেলার চেষ্টা করে। কিভাবে ক্ষয় করে? বাহ্যিক শক্তি হিসেবে প্রবাহিত হয় বিভিন্ন ধরনের ক্রিয়াশীল শক্তিগুলো। তার মধ্যে তোমরা জানো নদীর কথা, তোমরা জানো হিমবাহের কথা, তোমরা জানো, তোমরা বায়ু প্রবাহের শক্তি এর আগে পড়াশোনা করেছো। কিন্তু আজকে আমরা তোমাদেরকে আরও কতগুলো নতুন শক্তির কথা বলবো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুঞ্জিত ক্ষয়ের শক্তি। এছাড়া তোমরা এর আগে আরও একটা শক্তি পড়েছো, সেটা হচ্ছে আবহবিকারের শক্তি। আমরা এবারে সেই জায়গাতে চলে আসছি। কি হচ্ছে দেখো, যখনই বাহ্যিক শক্তিগুলো উচ্চ ভূমিভাগ থেকে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে নিচের দিকে, তখন এই বাহ্যিক শক্তিগুলোর উপরে অভিকর্ষজ ত্বরণ বা জি সেটা প্রতিনিয়ত তাদেরকে আকর্ষণ করছে। এই আকর্ষণের প্রভাবে বাহ্যিক শক্তিগুলোর ক্রিয়ায় ভূমিভাগ কিন্তু দ্রুত গতিতে ক্ষয় হচ্ছে। এবারে কি হচ্ছে? এই ক্ষয়ীভূত পদার্থগুলো কিন্তু পরপর এসে সঞ্চিত হচ্ছে এখানে, অর্থাৎ উঁচু ভূমিভাগ ধীরে ধীরে ক্ষয়ীভূত হতে হতে নিচের দিকে নেমে আসছে, নিচু ভূমিভাগ ধীরে ধীরে ক্ষয়ীভূত হতে হতে উপরের দিকে উঠে যাচ্ছে। এবং বিজ্ঞানী গিলবার্ট ঠিক এটাই বলতে চেয়েছিলেন যে যখনই এই পদ্ধতিটা কাজ করছে তখনই তারা একটা তরঙ্গায়িত সমতল ক্ষেত্রে পরিণত হবে, অর্থাৎ উঁচু ভূমিভাগ ধীরে ধীরে নিচু ভূমিভাগের উপরে তার ক্ষয়ীভূত পদার্থগুলোকে নামিয়ে আনবে। এইটা ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীকালে আমরা বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেছি যে তার মানে শক্তিগুলো অ্যাকচুয়ালি কি, সেই শক্তিগুলো কারা, সেটা বিভাজন ঘটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শক্তিগুলো কিছু হচ্ছে সরাসরিভাবে ক্ষয়কার্যের শক্তি, আর কিছু হচ্ছে ভূমিভাগকে বিচূর্ণী ভবনের শক্তি। আর আরেকটা শক্তির কথা অলরেডি তোমাদেরকে একটু আগে বললাম,
সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের শক্তি। আমরা সবচেয়ে আগে যে এই শক্তিগুলো যখন ভূপৃষ্ঠের ওপর দিয়ে কাজ করে তারা কিভাবে কাজ করে সেই বিষয়টাকে আগে একটু বোঝাবার চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে যাক আমাদের কাছে একটা ভূমিভাগ রয়েছে এরকম, এবং সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে বন্ধুরতা আছে। আরেকটা ভূমিভাগ আছে এরকম, যার মধ্যে কিন্তু বন্ধুরতার পরিমাণ তুলনামূলকভাবে কম। এইখান থেকে একটা পদার্থ ক্ষয়ীভূত হলো এবং এখান থেকেও একটা পদার্থ ক্ষয়ীভূত হলো। স্বাভাবিকভাবে এখন মাথায় তোমাদের যদি প্রশ্ন করি যে বলো তো কোন পদার্থটা আগে পড়বে, আমি খুব সহজে ব্যাখ্যা করছি। দেখো, এইটা হচ্ছে মাস অর্থাৎ বস্তুর ভর, এখানেও রয়েছে মাস বস্তুর ভর। এখান থেকে নিচের দিকে নামার জন্য যে শক্তি, সেই শক্তিটা পদার্থকে নিচের দিকে নিয়ে যাবে। এখান থেকে পদার্থকে যদি আটকে থাকতে হয় তাহলে একটা শক্তি পদার্থকে এখানে টেনে রাখবে। আরেকটা শক্তি প্রতিনিয়ত ভূপৃষ্ঠে কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এক্ষেত্রেও কিন্তু শক্তিটা একই, এবং এখানেও আটকে থাকার একটা শক্তি এবং আরেকটা রয়েছে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা বলি জি। এবারে দেখো, এইখান থেকে পদার্থকে যদি নিচের দিকে নামতে হয় সেটা নির্ভর করছে কিন্তু এই কৌণিক মানটার উপরে। সেটা কি হবে? পদার্থের ভর গুণিতক ত্বরণ গুণিতক কৌণিক মান, অর্থাৎ mg sin থিটা। পদার্থটাকে যদি এখানে আটকে থাকতে হয় তাহলে সেইটা হবে কিন্তু এই কৌণিক মানটা, সেটা হবে পদার্থের ভর গুণিতক ত্বরণ গুণিতক কৌণিক মান cos থিটা। এবারে এই ক্ষেত্রে অর্থাৎ ভূমিভাগ যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু পদার্থের উপরে একই শক্তি কাজ করবে, mg sin থিটা আর mg cos থিটা। এবারে দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা ঠিক এইভাবে যদি গাণিতিক পদ্ধতিতে যদি লিখি mg cos থিটা ভ্যারিজেস 1/mg sin থিটা। এবারে দেখো, তারপরে দুটো ক্ষেত্রেই কিন্তু একই শক্তি কাজ করছে, কিন্তু এই যে দুটো ভিন্ন ভূপৃষ্ঠ, তাহলে তারা কিভাবে কাজ করছে? যখন এই বন্ধুর ভূমিভাগের উপর দিয়ে পদার্থ স্থানান্তরিত হবে তখন প্রতিনিয়ত পদার্থের সাথে বন্ধুর ভূমিভাগের ঘর্ষণ শক্তিটা অনেক বেড়ে যাবে, এবং সেই ঘর্ষণজনিত বলটা কি হবে বলতো? সেই ঘর্ষণজনিত বলটা কিন্তু এই নিম্নাভিমুখী শক্তির সাথে গুণিতক হয়ে যাবে, অর্থাৎ মাল্টিপ্লাইড হয়ে যাবে, অর্থাৎ F ইন্টু mg sin থিটা। যার ফলে ন্যাচারালি কিন্তু mg sin থিটার মানটা অর্থাৎ পদার্থ নিচের দিকে যাওয়ার যে প্রবণতাটা, সেই প্রবণতাটা বেড়ে যাবে। তার মানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, এর আগে তোমরা প্রতিনিয়ত বলতে যে ভূমিভাগ যত বন্ধুর হবে সেখানে ক্ষয়কার্যের মাত্রা বাড়বে। এবারে আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেলে যে ভূমিভাগ বন্ধুর হলে কেন ক্ষয়কার্যের প্রবণতা বাড়ে। দ্বিতীয় যে জায়গাটাতে আমরা আসছি, যখনই ভূমিভাগের ওপরে প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল হবে, প্রাকৃতিক শক্তি বলতে কারা কারা? আমরা যাদেরকে বলি আবহাওয়া, বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত। কিন্তু এই সব উপকরণগুলো একসাথে কিন্তু ভূমিভাগের বিক্রিয়া সাধনের ক্ষেত্রে কাজ করে না। তাহলে তারা কারা? তাহলে তারা হচ্ছে ভূমিভাগের তাপ এবং আর্দ্রতা, মূলত দুটো। ভূমিভাগের তাপ এবং আর্দ্রতা, ধরা যাক এইটা একটা স্বাভাবিক ভূখণ্ড যার উপরে সূর্যালোক পতিত হচ্ছে। সূর্যালোক পতিত হলে এটা উত্তপ্ত হচ্ছে, এটা বস্তুগত উপাদান, সূর্যের আলোকের উপস্থিতিতে এটা প্রসারিত হচ্ছে। আবার যখন সূর্যাস্ত হচ্ছে এটা কিন্তু ধীরে 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 সংকুচিত হচ্ছে। এই যে বারংবার সংকোচন এবং প্রসারণ, তার ফলে এর মধ্যে যে স্ট্রেন থাকে আর বাইরের থেকে যে শক্তি আরোপিত হলো সেটা হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস আর স্ট্রেন দুটোর তারতম্যের ফলে শিলা স্তরের মধ্যে কিন্তু অসংখ্য ফাটল বা দারণ সৃষ্টি হয়। এই ফাটল এবং দারণের ফলে শিলা কিন্তু আবহ বিকার প্রাপ্ত হয়। আমরা এই বিষয়টাকে বলে থাকি আবহ বিকার। অর্থাৎ যখন শিলা বিচূর্ণীভূত হচ্ছে প্রাকৃতিক শক্তির দ্বারা, সে যখনই খণ্ডিত হয়ে যাচ্ছে তখন তার খণ্ডিত অংশগুলো তাদের উৎপত্তি স্থলেই অবস্থান করছে, আমরা তখন তাকে বলছি আবহ বিকার। এবারে আবহ বিকার কত প্রকারের হতে পারে? আবহ বিকারকে সাধারণত আমরা তিনটে ভাগে ভাগ করি।
প্রথম আবহবিকারটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, আর দ্বিতীয় আবহবিকারটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। তাহলে আর একটা আবহবিকারের কথা বললাম, তৃতীয় আবহবিকার, তাহলে সেটা কি? সেটা হচ্ছে জৈবিক আবহবিকার। তবে সচরাচর এই জৈবিক আবহবিকার যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকারেরই অংশ বিশেষ, অর্থাৎ সেই জন্য জৈবিক আবহবিকারটাকে আমরা জৈব যান্ত্রিক আবহবিকার এবং জৈব রাসায়নিক আবহবিকার এই দুটো ভাগে ভাগ করি। এবারে ধরো তাহলে যান্ত্রিক আবহবিকার বিষয়টা কি? যান্ত্রিক আবহবিকার খুব সিম্পলি তোমরা এর আগে 9-10-এও পড়েছো, আবার একবার আমি রিপিট করছি। যখন বায়ুমণ্ডলীয় তাপের প্রভাবে শিলা অসমভাবে সংকোচন এবং প্রসারণ ঘটে, সেই অসম এবং সংকোচন প্রসারণের ফলে শিলার আকৃতিগত পরিবর্তন ঘটে, শিলা প্রসারিত হয়, সংকুচিত হয়, শিলার মধ্যে ফাটল সৃষ্টি হয় এবং তার ফলে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয়। কিন্তু এই আবহবিকারের ফলে শিলার কেবলমাত্র ভৌত পরিবর্তন ঘটে, এতে শিলার কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জায়গাটায় আসছি আমরা, সেই জায়গাটাকে আমরা বলছি রাসায়নিক আবহবিকার। এই রাসায়নিক আবহবিকার অর্থটা কি? মূলত হচ্ছে বায়ুমণ্ডলীয় আর্দ্রতা, মৃত্তিকাস্থ বিভিন্ন ধরনের খনিজ উপাদান, শিলা প্রকৃতি, শিলার গাঠনিক বৈশিষ্ট্য ইত্যাদির সাথে বিক্রিয়া করে বায়ুমণ্ডলের কোনো উপাদান শিলার সাথে মিশ্রিত হয়ে যাওয়া, অথবা শিলার সাথে বিক্রিয়া সাধন করে শিলার কোনো উপাদানকে তারা বিচ্ছিন্ন করে দিল, এবং তখনই আমরা তাদেরকে বলছি রাসায়নিক আবহবিকার। এবং রাসায়নিক আবহবিকারের উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যটা, এতে কিন্তু শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ যে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি কাঁকর ইত্যাদিগুলো তৈরি হলো অথবা যে বিচূর্ণীভূত রূপটা পাওয়া যাচ্ছে, সেখান থেকে কখনোই কিন্তু আমরা আদি শিলাতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। এবারে আমরা চলে আসছি বাহ্যিক শক্তির ক্রিয়ার উপর। তোমরা জানো বাহ্যিক শক্তি হিসেবে তোমরা অলরেডি 9-10-এ পড়ে এসেছো নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ। কিন্তু তাছাড়া আমাদের 12-এর ক্ষেত্রে কিন্তু আরেকটু পড়তে হবে, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের কাজ পড়তে হবে, এবং তার সাথে আরেকটা বিষয় তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে ভৌম জলের কাজ। আমরা সেখানে পরপর আসছি। প্রথমত, যদি একটা ভূপৃষ্ঠের যে কোনো একটা বৈচিত্র্যপূর্ণ রূপ, সেটার উপর দিয়ে যখন বাহ্যিক শক্তি প্রবাহিত হচ্ছে, আমরা বললাম যে তার উপরে অভিকর্ষজ ত্বরণ জি প্রতিনিয়ত কাজ করছে, তাকে টেনে নিচের দিকে নামাতে চাইছে। যখন নিচের দিকে নামাতে চাইছে, তখন এই বাহ্যিক শক্তির মধ্যে যে চাপ আছে, যে মাস আছে, সেটা প্রতিনিয়ত সারফেসের সাথে তার ঘর্ষণ হচ্ছে, এবং সেই ঘর্ষণজনিত বলের প্রভাবে সে দ্রুত গতিতে কিন্তু ভূমিভাগকে ক্ষয় করার চেষ্টা করছে। এই ধরনের প্রবহমান দুটো বাহ্যিক শক্তির কথা তোমরা জানো, সেটা হচ্ছে একটা নদী আর একটা হচ্ছে হিমবাহ। এছাড়া আরেকটা বাহ্যিক শক্তি তোমাদের জানা আছে, সেটা হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ কিন্তু নিজে কোনো ক্ষয় করতে পারে না। বায়ুবাহিত যে সমস্ত কণাগুলো, অর্থাৎ ধুলো বা বালি, সূক্ষ্ম শিলাচূর্ণ, সেগুলো যখন তীব্র গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহের সঙ্গে প্রবাহিত হয়, তখন তারা এসে ধাক্কা দেয় এবং তার ফলে প্রস্তরের গায়ে ক্ষয় সাধন করে। আমরা যে প্রবহমান শক্তির কথা বলছি, যেটাকে আমরা খুব সহজে দেখতে পাই, আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। প্রথমত, সে যখন প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণের ফলে সে এই ভূপৃষ্ঠ থেকে যে সমস্ত পদার্থগুলোকে ক্ষয়ীভূত করলো, সেই পদার্থগুলো পরপর পরপর তার জলের সঙ্গে কিন্তু রোল করতে 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 এগিয়ে যায়। অর্থাৎ প্রতিনিয়ত এই শিলাখণ্ডগুলো ভূপৃষ্ঠের গায়ে ধাক্কা লাগতে থাকে, আবার ওপরের দিকে ওঠে, আবার ধাক্কা লাগে, আবার ওপরের দিকে ওঠে। এই পদ্ধতিতে অবঘর্ষের মাধ্যমে পদার্থগুলো স্থানান্তরিত হয়। যখন এইভাবে পদার্থ স্থানান্তরিত হচ্ছে, এর মধ্যে দিয়ে যেগুলো সূক্ষ্ম শিলাচূর্ণ অথবা যেগুলো খনিজ উপাদান আছে, সেগুলো জলের সাথে দ্রবীভূত হয়ে তারা দ্রবীভূত পদার্থের মাধ্যমেও প্রবাহিত হচ্ছে। তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, সেটাকে তোমরা জানো লম্ফদান পদ্ধতি। খুব উল্লেখযোগ্য। কেন উল্লেখযোগ্য? দেখো, প্রকৃতি কত সুন্দর ফিজিক্সের রুলকে ফলো করে। আমরা যদি একটা লম্ফদান পদ্ধতিতে একটা সারফেসের উপর দিয়ে পদার্থের প্রবাহকে যদি দেখি, তাহলে দেখা যাবে সে ঠিক এইভাবে লম্ফদান করতে করতে এগিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত তার এইখানে 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 ঠিক 60 ডিগ্রি কোণ সে সৃষ্টি করছে। ঠিক একইভাবে যখন বায়ু প্রবাহিত হয় মরু অঞ্চলের উপর দিয়ে,
সেও কিন্তু পদার্থকে নিয়ে ঠিক একইভাবে অগ্রসর হয়। এই 60 ডিগ্রি কোণের বৈশিষ্ট্যটা কি? এই অবস্থায় পদার্থের উপরে অভিকর্ষজ ত্বরণের মান হয় খুব কম, যে কারণের জন্য পদার্থ যতটা জোরে আঘাত দিতে পারে সেই আঘাতে এই যে পর্বত গাত্র বা যে শিলা স্তূপ যাই থাক না কেন সেটা খুব সহজে সে ভেঙে দিতে পারে। এবং তার সাথে সাথে কি হয়, যখন সে ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে জায়গাটা সে ধাক্কা খেলো সেই জায়গাটাতে সে ক্ষুদ্রাকৃতির গর্ত বা বর্তুলাকৃতির গর্ত সৃষ্টি করতে পারে। এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য। এবং যার ফলে পার্বত্য অঞ্চলে যেমন বিভিন্ন ধরনের আমরা ক্ষয়জাত ভূমিরূপ দেখতে পাই নদীর ক্ষেত্রে, হিমবাহের ক্ষেত্রে, তেমনি বিভিন্ন ধরনের ছোট ছোট জলাশয়, বিভিন্ন ধরনের ছোট ছোট হ্রদ ইত্যাদিগুলোও কিন্তু আমরা দেখতে পাই। তৃতীয় যে জায়গাটাতে আসছি সেই জায়গাটা হলো যে যখন পদার্থ এইভাবে লম্ফদান প্রক্রিয়ায় অগ্রসর হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে তার আঘাত হানার ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি, তাই সে ভূমিভাগকে দ্রুত ক্ষয় করতে থাকে। এবারে আমরা চলে আসছি আর একটা যে গুরুত্বপূর্ণ শক্তি কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। সেই সমুদ্র তরঙ্গের শক্তিটা কেমন? ধরো তোমরা যদি কখনো কোনো সমুদ্রের পাশে বেড়াতে যাও, দেখবে ভূত্বকটা আস্তে 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 ঢালু হয়ে সমুদ্রের দিকে নেমে গেছে এবং সমুদ্রের জল এখান থেকে তীব্র গতিতে ওপরের দিকে এগিয়ে আসছে। এবং সমুদ্রের জল যখন সমুদ্র থেকে ধীরে ধীরে ভূমিভাগের দিকে এগিয়ে যাচ্ছে তখন তলদেশ দিয়ে একটা স্রোত কিন্তু প্রতিনিয়ত নিচের দিকে নেমে চলে যায়। যদি কখনো সমুদ্রে বেড়াতে যাও, সি বিচের উপরে চুপ করে একটু দাঁড়িয়ে থাকবে, যেখানে তোমার পাটা ঢেউতে আস্তে আস্তে ভিজে যায়। প্রথমে দেখবে ঢেউ এলো তোমার পায়ের উপর দিয়ে চলে গেল, তারপরে দেখবে পায়ের তলা থেকে কেউ যেন আস্তে আস্তে করে বালি সরিয়ে নিচ্ছে। আমরা এইটাকে বলে থাকি সোয়াশ। এই যে সামনের দিকে এগিয়ে আসছে, এই যে ফিরে যাচ্ছে, এটাকে বলছি ব্যাকওয়াশ। এবং এই সোয়াশ ও ব্যাকওয়াশের আঘাতের ফলে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভূমিভাগ ক্ষয়ীভূত হয়। আমরা স্বাভাবিকভাবে যে জায়গাটাতে এসে পৌঁছতে চাইছি সেটা সেই জায়গায় আসছি আমরা। এই যে টোটাল পদ্ধতিটাকে নিয়ে আমরা ব্যাখ্যা করছি, এই টোটাল পদ্ধতিটাকে বলা হয় অ্যাকচুয়ালি অর্থাৎ যে ভূমিভাগটা উঁচু ছিল সেই ভূমিভাগটা ধীরে 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 নিচু হচ্ছে, যে নিচু ভূমিভাগটা ছিল সেটা ধীরে ধীরে উঁচু হচ্ছে। আমরা বলছি অবরোহণ ঘটছে, আমরা বলছি আরোহণ ঘটছে। অর্থাৎ একটা দিক আস্তে আস্তে নেমে যাচ্ছে নিচের দিকে, একটা দিক ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে। এবারে প্রশ্ন হলো, তার মানে এই যে ভূমিভাগের যে বৈচিত্র্য, যে বাহ্যিক রূপরেখা আমরা দেখি, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি তার মানে বাহ্যিক শক্তিই করেছে? কিন্তু না, উত্তরটা অবশ্যই না। তাহলে কে করলো? করেছে অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক শক্তির সম্মিলিত প্রভাব। অভ্যন্তরীণ শক্তির কাছে ভূমিভাগের ভারসাম্য হচ্ছে যেটা আগে ছিল, কোথাও উঁচু কোথাও নিচু। বাহ্যিক শক্তির কাছে ভূমিভাগের ভারসাম্য হচ্ছে উঁচু ভূমিভাগটা নামবে এবং নিচু ভূমিভাগটা উপরের দিকে উঠে যাবে, একটা তরঙ্গায়িত সমতল ভূমিতে পরিণত হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? উঁচু ভূমিভাগ চাইছে যে আস্তে আস্তে আমাকে নিচু হতে হবে, আর নিচু ভূমিভাগ চাইছে আমাকে আস্তে আস্তে উঁচু হতে হবে। এটা হচ্ছে বাহ্যিক শক্তির চাওয়া। আর অভ্যন্তরীণ শক্তির চাওয়া কি? যে কোনো কোনো জায়গা থাকবে উঁচু, কোনো কোনো জায়গা থাকবে নিচু। এবারে দেখো, ভূগোল তো কোনো মন গড়া গল্প নয়, ভূগোল কোনো সাহিত্যিকের ভাবনাও নয়, এর পেছনে একটা বিজ্ঞান লুকিয়ে আছে। সেই বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হলো যে অভ্যন্তরীণ শক্তির কাছে একটা বড় শক্তি আছে, সেটাকে আমরা বলে থাকি সমস্থিতিস্থাপকতার শক্তি, যেটা তোমরা ক্লাস 11-এ ডিটেলস পড়েছো। আমি সেই জন্য সেই জায়গাটাতে ডিটেলস যাব না। এবারে অভ্যন্তরীণ শক্তির এই যে সমস্থিতিস্থাপকতার শক্তি, তার দ্বারা সে কোনো একটা অঞ্চলের ভূমিভাগকে উঁচু করে আর কোনো একটা অঞ্চলের ভূমিভাগকে নিচু করে। এবং কারণটা তোমাদের জানা আছে যে যে অঞ্চলের ভূমিভাগটা উঁচু সেই জায়গার ভূমিভাগটা তুলনামূলকভাবে হালকা, যে জায়গার ভূমিভাগটা নিচু সেই জায়গার ভূমিভাগটা তুলনামূলকভাবে ভারী। তার মানে যে ভূমিভাগটা ছিল অতীতে, অর্থাৎ যে আদি ভূমিভাগটা তৈরি হয়েছিল অভ্যন্তরীণ শক্তির কাজের ফলে, সেই আদি ভূমিভাগটা অ্যাকচুয়ালি একটা ভারসাম্যযুক্ত ভূমিরূপ। বাহ্যিক শক্তি তার শক্তি প্রদর্শন করতে গিয়ে
এই অভ্যন্তরীণ শক্তির দ্বারা সৃষ্ট ভূমিভাগকে ধ্বংস করে ফেলেছে। আর ধ্বংস করে ফেলেছে বলেই সে বারবার ক্ষয়ীভূত করে পদার্থকে নিচের দিকে নামিয়ে আনছে। উঁচু ভূমিভাগ নেমে যাচ্ছে, অবরোহণ ঘটছে, আর নিচু ভূমিভাগ উঠে যাচ্ছে, আরোহণ ঘটছে। আমরা ভাবছি যে আমরা প্রচুর সমতল ক্ষেত্র পাচ্ছি, অ্যাকচুয়ালি তা নয়। পৃথিবী সৃষ্টির আদিম অবস্থা থেকে যতগুলো হিমযুগ এসেছে, পৃথিবী যত পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে, প্রত্যেক পরিবর্তনের পেছনে এখনো পর্যন্ত পৃথিবীতে এই অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক শক্তিগুলো টিকে আছে একটাই কারণে। তার কারণটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আছে বলেই বাহ্যিক শক্তি আছে, আর বাহ্যিক শক্তি আছে বলেই অভ্যন্তরীণ শক্তি আছে। সুতরাং আমরা যে ভূমিরূপগত যে বৈচিত্র্য পৃথিবী পৃষ্ঠের উপরে দেখি, যে পরিবর্তনগুলো আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে দেখি, সেই পরিবর্তনগুলো নেহাতি বাহ্যিক একটা রূপ মাত্র, কিন্তু বাকি যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো ঘটমান দুটো শক্তি, একটা অভ্যন্তরে কাজ করছে, একটা বাইরে কাজ করছে। এবারে ন্যাচারালি একটা প্রশ্ন আসে, যেটা তোমরা দেখবে এইচএস পরীক্ষাতেও মাঝে মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে যে এদের নিয়ন্ত্রকগুলো কারা। বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস, আমরা তাকে বলে থাকি ফাদার অফ জিওমরফোলজি, তিনি কি বললেন? ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেসেস অ্যান্ড স্টেজেস। ল্যান্ডস্কেপ, হোয়াট ইজ স্কেপ? বাহ্যিক যে রূপটা, ভূমিভাগের যে বাহ্যিক রূপ, অর্থাৎ যে ভূমিভাগটাকে আমি দেখতে পাচ্ছি, কিসের ভিত্তিতে দেখছি? সেই ভূমিভাগের পেছনে লুকিয়ে আছে অভ্যন্তরীণ গঠন, সেই ভূমিভাগের পেছনে লুকিয়ে আছে তার উপর ক্রিয়াশীল বিভিন্ন পদ্ধতিগুলো, এবং সেই ভূমিভাগের মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন ধরনের পর্যায়গুলো। অর্থাৎ ভূমিভাগ বিচ্ছিন্ন কোনো একটা ঘটনা নয়, ভূমিভাগ নিরবিচ্ছিন্ন একটা কোনো ক্ষেত্র নয়। ভূমিভাগ ক্রমবিবর্তনশীল, ভূমিভাগ ক্রম পরিবর্তনশীল। আমরা যে কারণের জন্যে ভূমিভাগের বিবর্তনের ক্ষেত্রে কোনো অন্তিম অবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারি না, অর্থাৎ ভূমিভাগ কখনো শেষ হবে এটা বলা যায় না। বিজ্ঞানী ডেভিস কি বললেন? বললেন স্ট্রাকচার, ভূমিভাগের গঠন। কি কি স্ট্রাকচারের কথা তোমরা জানো? তোমরা ভাঁজযুক্ত গঠন পড়েছো, তোমরা মহীভাবক আলোড়ন পড়েছো, সেখানকার ফলে সৃষ্ট চ্যুতি জাতীয় ভূমিরূপগুলো পড়েছো, তোমরা গিরিজনী আলোড়ন পড়েছো, তোমরা সেখান থেকে ভাঁজ সৃষ্টির পদ্ধতিকে পড়েছো, তোমরা বিভিন্নভাবে ডোম সৃষ্টির পদ্ধতিকে পড়েছো, ডোমাল স্ট্রাকচার। কোনো কোনো জায়গায় অনুভূমিক গঠন হয়। আমরা স্বাভাবিকভাবে যদি দেখি এই পরপর পরপর এক একটা ভাঁজের লিম্বগুলো রয়েছে, অথবা যদি আমরা দেখি এক একটা চ্যুতি সৃষ্টি হয়েছে এবং সেই চ্যুতিগুলো ভূপৃষ্ঠের ওপরে একটা নির্দিষ্ট ক্ষেত্র প্রস্তুত করে অবস্থান করছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাবো তাদের ওপরে বাহ্যিক শক্তিগুলো কাজ করছে, এবং তাদের উপরে বাহ্যিক শক্তিগুলো যখন কাজ করে তখনই তারা ভূমিরূপের পরিবর্তনকে ঘটায়। তাহলে কি স্ট্রাকচার হচ্ছে তারা কি ধরনের গঠনের ফলে সৃষ্টি হলো। প্রসেসেস কি? তাদের উপরে যে কে কাজ করছে, অর্থাৎ কোন বাহ্যিক শক্তি কাজ করছে। স্টেজেস কি? তারা প্রথমে যে ঢালযুক্ত ভূমিভাগের উপর দিয়ে কাজ করছে এবং সেখানে তারা যতটা সক্রিয়ভাবে কাজ করছে, পরবর্তী পর্যায়ে গিয়ে কিন্তু তাদের কার্যপদ্ধতির মধ্যে এই যে সক্রিয়তা, সেই সক্রিয়তা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে। তার কারণ হচ্ছে এই ভূমিভাগ যদি আস্তে আস্তে নিচু হতে শুরু করে, যত নিচু হতে শুরু করবে এই নদী তত এখানে নেমে আসবে, এই নদী আবার এখানে নেমে আসবে, এই নদী এখানে নেমে আসবে। ন্যাচারালি এই নদীর ওপরে যে পরিমাণ আকর্ষণ বল কাজ করছে এই অঞ্চলের ওপরে তত পরিমাণ করবে না, বা এখানে ততটা পরিমাণে করবে না। ফলে ন্যাচারালি ভূমিভাগের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য নদীর ক্ষয়কার্য হতে পারে, হিমবাহের ক্ষয়কার্য হতে পারে, তাদের যে পর্যায়গুলো, সেই পর্যায়ের সাথে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা সহাবস্থান দেখা যায়। ডেভিসের এই ধারণার পরিপ্রেক্ষিতে ডেভিস কিন্তু খুব সহজেই একটা নদীখাত কি করে পর্যায়িত হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। তিনি কি বলছেন, দেখো তোমাদের পরবর্তী চ্যাপ্টারে এটা ডিটেলস পড়তে হবে, তাই আমি এখানে ডিটেলস যাব না। তিনি বলছেন একটা উচ্চ ভূমিভাগ থেকে জলধারা ধীরে ধীরে নামছে। কোন জলধারা? ভূমিভাগের প্রারম্ভিক ঢাল অনুসরণ করে জলধারা আসছে। সেই জলধারা নামার সময় সেইখানে ভূমিভাগকে ক্ষয় করছে, সেই ক্ষয়ীভূত পদার্থ এখানে এসে সঞ্চিত হচ্ছে। ইনিশিয়ালি যে ফেজটা ছিল তাকে বলা হচ্ছে প্রারম্ভিক পর্যায়। যেই এখানে কিছুটা ক্ষয় হলো, এখানে কিছুটা পদার্থ সঞ্চিত হলো, আমরা তাকে বলছি যৌবন অবস্থা। ভূমিভাগের বন্ধুরতা কিন্তু আরো বেড়ে গেল। এর পরের পর্যায়ে ভূমিভাগকে সে আরো দ্রুত ক্ষয় করতে শুরু করলো, প্রৌঢ় অবস্থা।
এরপরে দেখো ভূমিভাগকে সে পর্যায়িত করে ফেললো, বার্ধক্য অবস্থা। এটাকেই তিনি বলেছিলেন পর্যায়ন। ডেভিস এটাকে বলছেন পর্যায়ন। গিলবার্ট প্রায় একই কথাই বলে গেছেন, বিজ্ঞানী পেঙ্ক প্রায় একই ধরনের কথাই বলেছেন, এবং প্রত্যেকের বলার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যথেষ্ট সুস্পষ্ট। যে কারণের জন্য যখনই আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে যে ভূমিভাগের ওপরে যে ক্রিয়াশীল শক্তিগুলো রয়েছে তাদের নিয়ন্ত্রক কারা, ন্যাচারালি আমরা বলবো ক্রিয়াশীল শক্তি হিসেবে কে কাজ করছে, ভূমিভাগের ঢালটা কেমন, ভূমিভাগের গঠন কেমন, কোন পর্যায়ের মধ্যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটা কতটা ইন্টেন্সিটি নিয়ে ক্ষয় করতে পারছে ভূমিভাগকে, তারা কতটা পরিমাণে ভূমিভাগকে পরিবর্তিত করতে পারছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের এই যে বাহ্যিক শক্তির ক্রিয়া, সেই শক্তির ক্রিয়ার ফলে ন্যাচারালি এখানে উচ্চ মাধ্যমিকে একটা প্রশ্ন থাকে। এই জায়গাটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়াশুনো করবে। সেটা হচ্ছে পর্যায়ন কি এবং কিভাবে ভূমিভাগের পর্যায়ন ঘটে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর একটা গুরুত্ব প্রশ্ন থাকে যে এই পর্যায়নের শক্তিগুলো কি এবং তাদের নিয়ন্ত্রকগুলো কি কি। আমরা যেটাকে ভৌমজল বলি, সেই ভৌমজল মানে কি? মাটির তলায় যে জল আছে? অবশ্যই না। তার কারণ হচ্ছে মাটির তলাতে যে জল থাকে সব জলটা ভৌমজল নয়। আমরা যদি একটা নর্মাল যদি একটা ভূপৃষ্ঠের ছবি আঁকি, ভূপৃষ্ঠের ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, আমরা বলি এটাকে পৃষ্ঠ প্রবাহ। এবং পৃষ্ঠ প্রবাহের পর আস্তে 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 কি হয়, জল ধীরে 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 নিচের দিকে প্রবেশ করতে থাকে। কিসের ভিত্তিতে প্রবেশ করে? মৃত্তিকা স্তরের মধ্যে দুটো বৈশিষ্ট্য মৃত্তিকা স্তরের, একটা হচ্ছে মৃত্তিকা স্তরের সছিদ্রতা, আর একটাকে আমরা বলছি মৃত্তিকা স্তরের প্রবেশ্যতা। অর্থাৎ মৃত্তিকা এইরকম যদি এক একটা স্তর হয় তাহলে তার মধ্যে বিভিন্ন আকৃতির নুড়ি, কাঁকর, পলি, বালি ইত্যাদি সম্মিলিত হয়ে যে স্তরটা তৈরি হবে তার মধ্যে এরকম অসংখ্য ছিদ্রপথ থাকবে, যে ছিদ্রপথগুলোর মধ্যে দিয়ে জল নিশ্চিন্তে ভূঅভ্যন্তরে প্রবেশ করে যাবে। ধরো বাড়িতে চা তৈরি করছেন মা কি করলেন, চায়ের কেটলিটাকে গরম করে তারপরে ছাঁকনির উপরে ঢালছেন। যখন ঢালছেন তখন কি হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে, ছাঁকনি দিয়ে সব জলটা নিচের দিকে পড়ে যাচ্ছে। কেন পড়ছে? ছাঁকনির মধ্যে প্রচুর ছিদ্র আছে। এই বিষয়টাকে আমরা বলে থাকি সছিদ্রতা। কিন্তু মৃত্তিকা স্তরের আরেকটা বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে মৃত্তিকা স্তরের প্রবেশ্যতা। অর্থাৎ মৃত্তিকা স্তরের মধ্যে ছিদ্রপথ নেই, কিন্তু তারা জলকে শোষণ করতে পারে, অর্থাৎ জলকে সে চুষে টেনে নিতে পারে। ব্যাপারটা কেমন? ধরো তুমি স্নান করার জন্য বাথরুমের মধ্যে ঢুকেছো, তোমার টাওয়েলে বা গামছাটাকে নিয়ে বালতির জলের মধ্যে একটা সাইডটা চুবিয়ে রাখলে, দেখবে আস্তে 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 গামছার উপরের দিকটা ধীরে ধীরে ভিজে যাচ্ছে। অর্থাৎ সেই তুলোর যে আঁশগুলো সেটা আস্তে 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 জলটাকে চুষে উপরের দিকে টেনে তুলে নিচ্ছে, কিন্তু তার মধ্যে কিন্তু ছিদ্রপথ নেই। জল একের সঙ্গে এক আসঞ্জন বৈশিষ্ট্যের জন্য জল টেনে উপরের দিকে উঠে যাচ্ছে। এইটাকে আমরা বলছি প্রবেশ্যতা। অর্থাৎ সছিদ্রতা এবং প্রবেশ্যতা, এই দুই বৈশিষ্ট্যের প্রভাবে কিন্তু জল আস্তে আস্তে ভূপৃষ্ঠের উপরের থেকে জল নিচের মধ্যে প্রবেশ করে। এবং এই যে জল নিচের দিকে প্রবেশ করছে এইটাকে বলে থাকি আমরা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, ভৌম জলের অনুপ্রবেশ। ভৌম জল যখন দ্রুত গতিতে অনুপ্রবেশ করছে তার মানে এবারে তো তোমরা বলতেই পারো যে স্যার এবারে তো মাটির তলায় নেমে গেছে জল। আমরা তো এবারে অবশ্যই বলবো ভৌম জল, এখনো আমরা ভৌম জল বলবো না। এরকম অনেক স্তর আছে মৃত্তিকা স্তরের মধ্যে। সেই মৃত্তিকা স্তরগুলোকে অতিক্রম করার পরে যেখানে গিয়ে আমরা দেখতে পাবো একটা অপ্রবেশ্য স্তর আছে, সেই অপ্রবেশ্য স্তরকে ভেদ করে জল আর নিচে প্রবেশ করতে পারছে না, তার উপরে কিন্তু জল দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই স্তরের মধ্যে জল আটকে আছে। আচ্ছা একটা কথা বলি, অনেকে কিন্তু এই ভুল ধারণাটা থাকে, মাটির মধ্যে জলের স্তর মানে অনেকের ধারণা হচ্ছে বড় কোনো জলের লেয়ার আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, এটাও কিন্তু একটা শিলাস্তর, এটাও একটা শিলাস্তর, এগুলোও শিলাস্তর। যে শিলাস্তরের মধ্যে জল থাকে তাকেই বলি আমরা অ্যাকচুয়ালি জলবাহী শিলাস্তর। এই জলবাহী শিলাস্তর কখনো কখনো পরিপূর্ণভাবে সম্পৃক্ত অবস্থায় থাকে,
যখনই সেখানে সম্পৃক্ত অবস্থায় আছে তখনই তাকে আমরা বলছি ভৌম জল। আর জলবাহী শিলাস্তরের মধ্যে যদি সম্পৃক্ততা না থাকে, অর্থাৎ এর ওপরের যে লেয়ারগুলো সেগুলোর মধ্যে কিন্তু সম্পৃক্ততা নেই, অর্থাৎ এখনো সেখানে আরো প্রচুর পরিমাণে জল সে শোষণ করতে পারে, ফলে এইখানে এই জায়গাটাকে আমরা বলছি ক্যাপিলারি সংশক্তি পৃষ্ঠ বা ক্যাপিলারি পৃষ্ঠ। এই ক্যাপিলারি পৃষ্ঠের অর্থটা হলো এটাই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবল। এই গ্রাউন্ড ওয়াটার টেবলের তলাতেই আমরা টিউবওয়েল বসাই, তাহলে আমরা জল পাই। নাহলে কিন্তু এই জোনগুলোতে যদি আমরা টিউবওয়েল বসাতাম তাহলে সারা বছর আমরা জল পেতাম না। এবারে এই যে ক্যাপিলারি বল, এই ক্যাপিলারি তল সে কি করে, জলকে কখনো কখনো উপরের থেকে টেনে নিচের দিকে নামিয়ে আনে বর্ষাকালে। আবার ঠিক একইভাবে যখন গ্রীষ্মকাল আসে, যখন ভূমিভাগের ওপরের তলগুলো সব শুকিয়ে যায়, তখন এই ক্যাপিলারি তল জলকে টেনে ওপরের দিকেও তুলতে সাহায্য করে। এইটাকে বলা হয় ক্যাপিলারি সংশক্তি বল। এই সংশক্তি বলের সাহায্যে অসম্পৃক্ত স্তর থেকে সম্পৃক্ত স্তরের দিকে অথবা সম্পৃক্ত স্তর থেকে অসম্পৃক্ত স্তরের দিকে জলকে নিয়ে চলে যায় বা জলের যাতায়াতটাকে সে সম্পাদন করে। এটাই হচ্ছে ক্যাপিলারি সংশক্তি বলের বৈশিষ্ট্য। অর্থাৎ জলের মধ্যে যে একটা সংশক্তি বল আছে বা যে একটা আসঞ্জন ধর্ম আছে, সেই ধর্মের প্রভাবে সে জলকে কখনো কখনো উপরের থেকে টেনে নিচের দিকে নামিয়ে আনে অথবা নিচ থেকে টেনে উপরের দিকে তুলে দেয়, এবং তার ফলে ভৌম জলের মধ্যে ঋতুভিত্তিক উচ্চতাগত একটা তারতম্য সৃষ্টি হয়। কন্টিনিউয়াসলি যখন বর্ষা চলতে থাকে তখন কিন্তু এই ভৌম জলতল একদম পৃষ্ঠতলকে প্রায় স্পর্শ করে ফেলে। আবার যখন গ্রীষ্মকাল আসে তখন ভৌম জলতল ধীরে 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 নিচের দিকে নেমে আসে। অর্থাৎ ঋতুভিত্তিক জলতলের মধ্যে একটা বড় সমস্যা দেখা যায়। আমরা এই যে জলবাহী শিলাস্তরগুলোর কথা বললাম, এইগুলোকেই বলা হয় অ্যাকুইফার। অর্থাৎ প্রত্যেকটা জলবাহী শিলাস্তরই হচ্ছে এক একখানা অ্যাকুইফার। এই অ্যাকুইফারগুলোর আবার মধ্যে বৈশিষ্ট্য আছে। কেমন বৈশিষ্ট্য? ধরো একটা স্তর আর একটা স্তরের সাথে এসে মিশ্রিত হলো, যার ফলে এইখানকার ভৌমজল এসে এখানে আটকে গেল, তখন তাকে বলা হয় বদ্ধ অ্যাকুইফার। আর যদি এইভাবে উন্মুক্ত অবস্থায় থাকে যেখানে জল নিশ্চিন্তে সঞ্চালিত হতে পারে, তখন তাকে বলা হয় উন্মুক্ত অ্যাকুইফার। যদি এই যে তলটা যেটা জলটাকে আটকে দিল, সেই তলটা যদি সামান্য পরিমাণে জলকে শোষণ করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে তখন এই দিক থেকে কিছু পরিমাণে জল এদিকে আসতে পারে, কিছু পরিমাণে জল এদিকে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে সেই বদ্ধতার পরিমাণটা অসীম থাকে না। কিন্তু কখনো কখনো এই অ্যাকুইফারের প্রান্তবর্তী অংশে বেশ কিছু ক্রিস্টালিন রক্স বা আগ্নেয়শিলা জাতীয় কঠিন প্রস্তর এসে আবদ্ধ হয়ে যায়। তখন ন্যাচারালি সেই জল বা সেই তল কিন্তু সম্পূর্ণভাবে আবদ্ধ। তখন এখান থেকে জল বাইরের দিকে যেতে পারবে না, এবং এই যে জল বাইরের দিকে যেতে পারবে না, তখন এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা লেকের মতো একটা পরিমণ্ডল তৈরি হয়ে যায়। আমরা স্বাভাবিকভাবে এই যে অ্যাকুইফারের কথা বলছি, এই অ্যাকুইফারগুলো কিন্তু অত্যন্ত পরিবর্তনশীল এবং ঋতুভিত্তিক কারণে তাদের পরিবর্তন ঘটতে থাকে, এবং সেই কারণের জন্যে স্বাভাবিকভাবে অ্যাকুইফারকে কখনো স্থির অবস্থায় আমরা ধরে রাখতে পারি না। কিন্তু আমরা স্বাভাবিকভাবে যদি এই অ্যাকুইফারগুলোর প্রকৃতিকে যদি পর্যালোচনা করি, তাহলে কিন্তু সেটা মূলত নির্ভর করছে যে সেটা কি ধরনের শিলা প্রকৃতি, কি ধরনের গঠন এবং কি ধরনের বৈশিষ্ট্যের সাথে সে সম্পর্কিত, তার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে অ্যাকুইফারগুলোর বৈশিষ্ট্যটা ঠিক কেমন হবে। আমরা এবারে চলে আসছি এই যে ভৌম জলের কথা বললাম, অর্থাৎ এত জল অ্যাকচুয়ালি এলো কোথা থেকে? তার মানে এদের একটা কোনো উৎস আছে। সেই উৎসটা কি? যখন পাললিক শিলা সৃষ্টি হয় মহীসোপানের মধ্যে, তোমরা জানো মহীসোপানের মধ্যে পলি সঞ্চিত হয়ে সেখানে বছরের পর বছর যুগে যুগে পলি সঞ্চিত হয়ে তারপরে গিরিজনী চক্রের প্রভাবে পাললিক শিলা সৃষ্টি হয়। অনেক সময় সেই পাললিক শিলার মধ্যে বেশ কিছু পরিমাণে জল আবদ্ধ অবস্থায় থেকে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে আমাদের ভূপৃষ্ঠের ওপর দিয়ে বরফ গলা জল, বৃষ্টির জল প্রচুর পরিমাণে প্রবাহিত হচ্ছে, এবং সেই জলগুলো মৃত্তিকা স্তরের মধ্যে দিয়ে সছিদ্রতা এবং প্রবেশ্যতার মধ্যে দিয়ে প্রবেশ করে যাচ্ছে, এবং তারাও কিন্তু প্রচুর পরিমাণে জলের যোগান ঘটায়। এছাড়া সমুদ্রের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জল। তোমরা জানো বিশ্বে যত পরিমাণ জল আছে আমাদের, তার মোটামুটিভাবে প্রায়
97% জল রয়েছে সমুদ্রগুলোতে, অর্থাৎ তারা লবণাক্ত জল, কিন্তু সেই লবণাক্ত জলও কিন্তু ভৌম জলের ভাণ্ডার পূরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এছাড়া পৃথিবীতে সৃষ্টির আদিম অবস্থাতে তোমরা জানো একটা নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট তাপমাত্রায় একটা বিশেষ রাসায়নিক পদ্ধতিতে পৃথিবীতে প্রথম জলের সৃষ্টি হয়েছিল। এবারে সেই সময়ে পৃথিবীতে মোট যে পরিমাণ জল এসেছিল তার থেকে এখনো পর্যন্ত কিন্তু 1 ফোঁটা জল পৃথিবী থেকে কমে যায়নি বা পৃথিবী থেকে 1 ফোঁটা জল বৃদ্ধিও পায়নি। শুধুমাত্র জল তার রূপের পরিবর্তন ঘটেছে, জলের তার অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে এবং তার ফলে জলের প্রকৃতিগত পরিবর্তন ঘটে থাকে। তোমরা জানো যে মাটির মধ্যে যে জল প্রবেশ করে সেই জলকে তো বাইরে বেরিয়ে আসতে হবে। সেই জলটা বাইরে বেরোবে কি করে? সেই জল বাইরে বেরিয়ে যখন আসে তখনই আমরা তাকে বলি ডিসচার্জ। আমরা যে জায়গাটা এঁকেছিলাম দেখো যে একটা পৃষ্ঠ প্রবাহ রয়েছে, একটা অপ্রবেশ্য শিলাস্তর আছে, যে জলটা মাটির মধ্যে এসে জমলো সেই জল এই অপ্রবেশ্য শিলাস্তরের গা দিয়ে বেরিয়ে আসতে পারে। এইটা যদি একটা নদী খাত হয় তাহলে এইখান থেকে যে জল প্রবাহিত হচ্ছিল সেই জলের সঙ্গে হঠাৎ করে এইখানটা এসে নদী খাতের মধ্যে জল দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে সমস্ত নদীগুলোতে সারা বছর জলের উৎস থাকে না তাদের কিন্তু অনেক সময় এরকম দেখতে পাওয়া যাবে যে শীর্ষ দেশে জলের কোনো প্রবাহ নেই, হঠাৎ করে মধ্যগতি পথে নদীর মধ্যে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এলো। আমরা এইটাকে বলে থাকি গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ। এই গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে সেই গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জের পদ্ধতিকে বলে থাকি স্প্রিং। স্বাভাবিকভাবে কোনো একটা পার্বত্য অঞ্চলে পাদদেশীয় অবস্থায় যদি শিলাস্তরের মধ্যবর্তী কোনো একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে, ধরো হঠাৎ করে এইখানে যদি কোনো একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে এখান থেকে ভৌমজল কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে। আমরা তাকে পাদদেশ প্রস্রবণ বলি। এরকম পাদদেশ প্রস্রবণ অনেকগুলো হতে পারে এই স্তর বরাবর, তখন তাকে আমরা বলে থাকি প্রস্রবণ রেখা। এই প্রস্রবণ রেখা আমাদের হিমাচল প্রদেশে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যায়। কখনো কখনো যদি অবাঞ্ছিতভাবে ভূ অভ্যন্তরীণ গাঠনিক ক্রিয়ার ফলে একটা কঠিন কোনো ডাইক তৈরি হলো শিলাস্তরের মধ্যে, অর্থাৎ একটা শিলার উদ্ভেদ তৈরি হলো, সেই শিলার উদ্ভেদ কিন্তু স্বাভাবিকভাবে যে জলের যে প্রবাহ সেই জলের প্রবাহকে আটকে দিল, তখন এই প্রান্তবর্তী স্থান দিয়ে জল বাইরের দিকে বেরিয়ে আসতে পারে এবং তার ফলে কিন্তু এরা প্রবলভাবে জলপ্রবাহ সৃষ্টি করে ভূপৃষ্ঠের ওপর দিয়ে। আমরা তখনও এদেরকে কিন্তু স্প্রিং বলি। যদি ভূ অভ্যন্তরীণ গাঠনিক ক্রিয়ায় ভূত্বকের মধ্যে কোথাও কোনো গভীর ফাটল সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের এই ভূত্বক, সেখানে ভূ অভ্যন্তরীণ পরিচলন স্রোত কাজ করছে, তোমরা জানো পাত সংস্থানে পড়েছো, সেখানে যদি একটা গভীর কোনো ফাটল সৃষ্টি হয় এবং সেই ফাটলের প্রান্তবর্তী অংশ দিয়ে স্বাভাবিকভাবে এইটা যে দ্বিখণ্ডিত হয়ে গেল, সেই দ্বিখণ্ডিত অংশের ওপর থেকে আস্তে আস্তে পাতগুলো সরে যাবে। তখন এদের প্রান্তবর্তী স্থান দিয়ে লাভা বা ম্যাগমা নিঃসৃত হতে পারে। যদি লাভা ম্যাগমা নিঃসৃত না হয় তাহলে ভূ অভ্যন্তরে এদের মধ্যে যে অসংখ্য শিলাস্তর রয়েছে তাদের মধ্যে যে জল রয়েছে সেই জলগুলো দ্রুত উত্তপ্ত হয়ে এদের প্রান্তবর্তী স্থান দিয়ে বাইরে নির্গত হবে। আমরা তখনই সাধারণভাবে তাদেরকে বলে থাকি উষ্ণ প্রস্রবণ। তোমরা জানো ভারতে প্রচুর উষ্ণ প্রস্রবণ আছে, তার মধ্যে উষ্ণতম প্রস্রবণ হচ্ছে মণিকরণ, যা কয়েক বছর আগে আকস্মিকভাবে একটা বড়সড় ভূমিকম্পের ফলে মণিকরণে এই ধরনের একটা বড়সড় উষ্ণ প্রস্রবণ তৈরি হয়েছে। তাছাড়া মানালিতে উষ্ণ প্রস্রবণ আছে, বিহারে উষ্ণ প্রস্রবণ আছে, এরকম তোমরা জানো। এছাড়া এই ধরনের চ্যুতি সৃষ্টির ফলে ভূত্বকের মধ্যস্থিত যে শিলাস্তরগুলো, সেই শিলাস্তরের মধ্যবর্তী যে জল চ্যুতি বরাবর তারা নিচের দিকে নেমে আসতে পারে, কিন্তু সেখানে পরিচলন স্রোতের প্রচণ্ড তাপে তারা আর বেশি নিচের দিকে নামতে না পেরে এইখানে তারা প্রচণ্ড উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে তারা প্রসারিত হয়, প্রসারিত হলে প্রবল চাপ সৃষ্টি করে তারা বাইরের দিকে বেরিয়ে আসে। আমরা সাধারণভাবে এই উষ্ণ প্রস্রবণগুলোকে গাইজার বা গিজার নামে অভিহিত করি।
ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল গাইজার, পৃথিবীর বিখ্যাত গাইজার, এটা তোমরা জানো প্রত্যেকে, বইতেও এক্সাম্পলটা আছে, পেয়ে যাবে। সুতরাং আমরা মোটামুটিভাবে প্রশ্রবণের শ্রেণীবিভাগগুলোকে করতে পেরেছি, যদিও সবগুলোকে ডিটেলস যাওয়া সম্ভব নয়, তোমরা বুঝতে পারছো খুব লিমিটেড টাইমের মধ্যে আমাদেরকে করতে হবে পুরো বিষয়টা। শুধু এইটুকু বলে রাখি, প্রশ্রবণের শ্রেণীবিভাগটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে, এটা একটু ভালো করে দেখবে। উষ্ণ প্রশ্রবণ টিকা আসে বা শর্ট নোট আসে, গাইজার শর্ট নোট আসে, এবং তাছাড়া ভৌম জলের মধ্যে রিচার্জ এবং ডিসচার্জ এই বিষয়টাও কিন্তু উচ্চ মাধ্যমিকে কোশ্চেন হিসেবে আসে, ফলে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো, তোমরা প্রত্যেকে বাড়িতে আছো, তোমাদের কিছু ভালো যদি করা যায়, আমাদের আজকেই সেই প্রচেষ্টা, আমরা চেষ্টা করছি যাতে তোমাদের কাছে কিছু পৌঁছে দেওয়া যায়। তোমরা এটাকে বারবার রিপিটেডলি ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, এর মধ্যে দিয়ে তোমাদের মনের মধ্যে আরও বেশ কিছু প্রশ্ন তৈরি হবে। অবশ্যই টেক্সট বুক একটা থাকবে তোমাদের কাছে, সেখান থেকে এটাকে দেখার চেষ্টা করবে। এই যে বিশ্ব মহামারী চলছে, তার মধ্যে এইটুকু আমাদের তরফ থেকে তোমাদের জন্য আয়োজন, এটাকে যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে আশা করা যায় যে এটা তোমাদের ভীষণ কাজে লাগবে। প্রত্যেককে ভালো থাকার এই আশ্বাস নিয়ে শেষ করছি।